ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দেখা গেছে গ্রামীণ সমাজ জীবনে পশুপালনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা সরাসরিভাবে প্রভাব ফেলে তাদের অর্থনীতিতেও। আর তাই আজ আমরা কথা বলবো গ্রামীণ অর্থনীতিতে ছাগল প্রতিপালনের ভূমিকা নিয়ে। কথা বলার জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি ডাক্তার তাপস কান্তি দাসকে, যিনি জেলা প্রাণী স্বাস্থ্য আধিকারিক, বীরভূম। নমস্কার তাপসবাবু। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইব যে গ্রাম্য অর্থনীতিতে ছাগল প্রতিপালনের ভূমিকাটা কীরকম? গ্রাম্য অর্থনীতিতে ছাগল প্রতিপালনের ভূমিকা খুব স্পষ্টভাবে বলতে গেলে আমরা একটা কথার মধ্যে আমরা সবাই জানি যে গ্রামের লোকেরা যেটা বলে সেটা হচ্ছে আছে ঋণ তো ছাগল কিন। অর্থাৎ যদি কারো ঋণ থাকে তাহলে ছাগল প্রতিপালন করলে সেই ঋণ শোধ করা যায়। আবার আমরা জানি যে গোটকে বা ছাগলকে পোর ম্যানস কাউ বলা হয়, অর্থাৎ গ্রামের লোকেদের যাদের গরু পোষার ক্ষমতা নেই তারা গরুর পরিবর্তে ছাগলকে প্রতিপালন করে এবং তার থেকেই অর্থ উপার্জন করে থাকে এবং সেই অর্থ দিয়ে নানানভাবে তারা উপকৃত হয়। যেমন দেখা গেছে যে যারা বিশেষত যারা প্রান্তিক চাষি বা দিনমজুর, যাদের বিশেষ জমি জায়গা নেই বা কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকেও তাদের দিন যাপন হচ্ছে, এরকম পরিবারগুলোর ক্ষেত্রে একটা দুটো ছাগল বিক্রি করে তারা কোনো সময় পরিবারের অসুখ বিসুখের জন্য চিকিৎসা খরচা করছে বা জামা কাপড় কিনছে, ছেলের পড়াশুনো খরচ জোগাচ্ছে, অনেক সময় মেয়ের বিয়ে তারও খরচ মেটাচ্ছে। সুতরাং ছাগল পালনে গ্রামীণ অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রয়ে গেছে। আচ্ছা, তার মানে আর্থিকভাবে যথেষ্ট লাভজনক ছাগল প্রতিপালন। এক্ষেত্রে এবারে আমরা জানতে চাইব যে কোন প্রজাতির ছাগল প্রতিপালন করা উচিত? অ্যাকচুয়ালি ছাগলের বিভিন্ন প্রজাতি আমাদের দেশে এবং বিদেশেও আছে। আমাদের বিদেশে যে সমস্ত নুবিয়ান, অ্যাংলো নুবিয়ান, অ্যালপাইন, বিটাল এই সমস্ত ছাগল আছে। দেশে যেমন দেশি বিটাল, জামনাপাড়ি। আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেটা বলি ব্ল্যাক বেঙ্গল গোট অর্থাৎ কৃষ্ণকায় ছাগল, এর কিন্তু গুরুত্ব অপরিসীম। এই কারণে যে এই ছাগলের মাংস খুবই সুস্বাদু এবং পৃথিবী খ্যাত। তার থেকেও বড় কথা, এর যে চামড়ার গুণমান, একে আমরা গ্লাসকিড স্কিন বলি, এই চামড়ার গুণমান কিন্তু খুবই উচ্চমানের এবং ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও পৃথিবীতেও এর প্রচুর পরিমাণে চাহিদা আছে। আচ্ছা, ছাগলের যে আমরা পালন করে থাকি তার মধ্যে এই জাতের ছাগলের পালন করার আরেকটা বিশেষ উপকার হলো যে যেমন যমুনাপাড়ি বা বিটাল বা নুবিয়ান যেগুলো আছে সেগুলো সাধারণতভাবে বছরে একবার মাত্র বাচ্চা দেয়, কিন্তু এই আমাদের দেশি ছাগল যেটা পশ্চিমবঙ্গে যে এত ব্ল্যাক বেঙ্গল গোট, এটা 2 বছরে 3 বার বাচ্চা দেয় এবং একবার বাচ্চাতে এরা প্রথমবার যখন বাচ্চা দেয় তখন হয়তো একটা দেয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2, 3 এবং 5টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এই ব্ল্যাক বেঙ্গল গোটকে রেয়ার করি বা পালন করি এবং যে সমস্ত জাতের ছাগলগুলো খুঁজে খুঁজে বার করি যাদের 5টা করে বাচ্চা হচ্ছে বা 3টের বেশি বাচ্চা হচ্ছে, সেই জাতের কালো ছাগলকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করি তাহলে দেখা যাবে যে এটা অনেক বেশি লাভজনক হচ্ছে এবং মানে অর্থনীতির দিক থেকেও অনেক বেশি সুবিধাজনক অবস্থায় গ্রামবাসীরা বা যারা ছাগল প্রতিপালন করছেন তারা পাবেন। এই জন্য সরকারিভাবে আমরা এই ব্ল্যাক বেঙ্গল গোটকে জেনেটিক আপগ্রেডেশনের পর্যায়ে নিয়ে এসেছি। আমরা অনেক প্রকল্প গ্রামীণ মানুষের মধ্যে দিচ্ছি যাতে এই কালো ছাগলকে সংরক্ষণ করা যায় এবং তার থেকে আমরা যাতে আরও প্রজাতি মানোন্নয়ন ঘটাতে পারি, এই ব্যাপারটা আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ যারা ছাগল প্রতিপালন করছেন বা করবেন বলে ভাবছেন, আরেকটু সচেতন দৃষ্টি আপনাদের রাখতে হবে যে প্রজাতিটা ঠিকঠাক পছন্দ করতে হবে যে কোনটা আমি চাষ করব, এবং সেক্ষেত্রেও অবশ্যই সরকারি সহযোগিতাও রয়েছে যেখানে নানান রকমের পরামর্শও পাওয়া যাবে আপনাদের কাছ থেকে। এবারে জানতে চাইব যে এই ধরনের ছাগল প্রতিপালন করার ক্ষেত্রে কীরকম বাসস্থান এবং খাবারের প্রয়োজন?
প্রথমে এই ছাগল আমরা লক্ষ্য করে দেখেছি, ছাগল হচ্ছে যে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় ছাগল কিন্তু প্রতিপালন করা যাবে না। আচ্ছা। সেক্ষেত্রে যেমন বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, যে সমস্ত জায়গায় মানে একটু ল্যাটাইট জোন এবং যেখানে মানে মাটির রস কম, আর্দ্র জায়গা এবং বনাঞ্চল যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গায় ছাগল প্রতিপালন করা অত্যন্ত সুবিধাজনক। ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় ছাগল প্রতিপালন করতে গেলে তার ছাগলের রোগ ব্যাধির পরিমাণ বেশি হয়, যেমন বিশেষ করে নিউমোনিয়া বা কন্টাজিয়াস ক্যাপটিয়ান নিউমোনিয়া যে সমস্ত রোগ আছে এইগুলো দেখা যায়। সেই জন্য একটু ড্রাই অঞ্চলে, শুষ্ক অঞ্চলে আমরা বলি যেখানে বনাঞ্চল আছে সেই জায়গায় ছাগল পালন করতে হবে। আচ্ছা। এদের বাসস্থানের জন্য আমরা বলি যে পূর্ব পশ্চিমে লম্বা এবং উত্তর দক্ষিণ দিকটা বিশেষ করে খোলা এমন একটা জায়গায় রাখতে হবে। এবং এদের যদি কংক্রিটের মেঝে না করে যদি একটা কাঠের পাটাতন করে দেওয়া হয়, যাতে তাদের ছাগলের যে সমস্ত বিষ্ঠা আর কি, যে আপনি দেখবেন যে পিলেট আকারে, যেমন আমাদের গরুর যে পায়খানা হয় সেটা আছে একটা ডাং আকারে, কিন্তু ছাগলের পায়খানা হচ্ছে পিলেট আকারে। এই পিলেট আকারে পায়খানা পেচ্ছাপ এটা ওই পাটাতনের নিচে দিয়ে তলায় পড়ে যাবে, তার ফলে সয়েল মেঝেটা, তাদের বিছানাটা সয়েল হবে না, ভিজে স্যাঁতস্যাঁতে থাকবে না। এরকম একটা পাটাতন দিয়ে বা বাঁশের বাতা দিয়ে যাতে ফাঁক ফাঁক করে থাকে, সেই রকম অবস্থায় পা না ঢুকে যায় সেই রকম একটা পাটাতন তৈরি করতে হবে 2.5-3 ফুট উঁচুতে। এবং ঘরের লেন্থ মানে ইয়েটা হবে, রুফের ইয়েটা হাইটটা হবে 10 থেকে 11 ফুট। এইটা করতে হবে। এবং ছাগল দেখে বিশেষ করে যেখানে বাচ্চা ছাগল থাকবে তার একটা আলাদা পেন করতে হবে। এবং যেটা মানে যে ছাগলগুলো আমাদের গর্ভাবস্থায় বা দুধ দিচ্ছে সেই ছাগলগুলোর জন্য আলাদা একটা পেন করতে হবে। আর বিশেষ করে বাক, যেটা পাঁঠা ছাগল বলি আমরা, তাদের কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গায় রাখতে হবে। আচ্ছা। আর আপনি যে বললেন পাটাতন করার কথা, সেখান থেকে আপনি বলছেন যে 8 থেকে 10 ফুট উঁচুতে ছাউনি করতে হবে। টোটাল মানে গ্রাউন্ড লেভেল থেকে মেঝে থেকে 11 ফুট উঁচু করলেই হবে। আচ্ছা। আর মেঝে থেকে গ্রাউন্ড লেভেল থেকে 2.5 থেকে 3 ফুট উঁচুতে পাটাতন করতে পারলেই ভালো হয়। আচ্ছা। আর খাবারের কথা একটু জানতে চাইবো, কিরকম খাবার দাবার তাদের প্রয়োজন? ছাগলে এমনিতে একটা কথা আছে, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। ঠিক তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছাগল কিন্তু মানে খাওয়ার অ্যাটিটিউড কিন্তু সাধারণ মানে যে জীবজন্তু আছে তাদের থেকে একটু আলাদা। দেখবেন যে ছাগল খেতে খেতে এখানে একটু খাচ্ছে, ওখানে একটু খাচ্ছে এবং এটা নানান জায়গায় খায়। এবং ওদের খাওয়ার অ্যাটিটিউডটা দেখবেন যে সাধারণত গাছের পাতা, লিভস ওরা খেতে খুব ভালোবাসে। সেই সমস্ত গাছের পাতা খেতে ভালোবাসে যেইগুলো দেখবেন বোঁটা টিপলে একটু দুধের মতো বেরোয়, অর্থাৎ কাঁঠাল, বট, অশ্বত্থ, এই পাতাগুলো খেতে ভালোবাসে। তো যেখানে আমরা ছাগল চাষ করতে বলি, তখনই আমরা বলি যে ফল ফলারি বাগান, শাকসবজির বাগান যদি করা থাকে তাহলে ছাগল চাষের পক্ষে খুব উপকারী হয়। এবং একটা জিনিস কথা মনে রাখতে হবে যে ছাগল কিন্তু বেঁধে রাখা যাবে না। ছাগল বাঁধা আর রাঁধা এটা দুটো গ্রামাঞ্চলে পরিচিত কথা আছে। ছাগলকে কিন্তু ছেড়ে রাখতে হবে। একটা ছাগলকে দেখা যায় সারাদিনে যদি চারিদিকে ঘোরে তাহলে সে 15 থেকে 16 কিলোমিটার সে হাঁটে। এটা তার পক্ষে কিন্তু ফিজিওলজিক্যাল, তার শারীরিক একটা চাহিদা, এবং না হলে তার গ্রোথ ঠিকমতো হবে না। এবং ছাগলকে সূর্যালোকটা অবশ্যই দিতে হবে, সানলাইট অবশ্যই পেতে হবে, ঝকঝকে অবস্থায় থাকতে হবে। ভিজে শ্বাসে যেমন ছাগল থাকে না, দেখুন এক ফোঁটা বৃষ্টি পড়লে ছাগল কিন্তু জল থেকে সরে দাঁড়ায়। এই অবস্থায় ছাগলকে কিন্তু সবুজ ঘাস এবং পাতা প্রচুর পরিমাণে যেটা খেতে পারবে সেটা দিতে হবে। এবং যেটা বললাম যে ফল ফলারি গাছ, আমরা সাধারণত বলি যে যদি ঘাস চাষ করা হয় তাহলে আমরা নেপিয়ারে চাষ করার কথা বলি, আমরা কাউপি চাষ করার কথা বলি, এমনকি বার্সিম লুসান হে করেও খাওয়ানো যায়। কিন্তু সর্বোপরি কাঁঠাল, বট, অশ্বত্থ এদের বিকল্প কিন্তু ছাগল চাষের প্রত্যেকে নেই। এছাড়াও এদের কনসেন্ট্রেট দানা জাতীয় খাবার কিন্তু কিছু খাওয়াতে হয়। যেমন আমি বলি, যেমন যেগুলো গ্রোয়িং ছাগল, অর্থাৎ যাদের বয়স 6 থেকে 8 মাস বা 10 মাস মতো বয়স হয়েছে, সেই ছাগলগুলোকে সাধারণত কনসেন্ট্রেট মিক্সচার দিনে 200 গ্রাম করে খাওয়ানো উচিত। যেগুলো গর্ভবতী ছাগল বা দুধ দিচ্ছে তাদের 250 গ্রাম, এবং যেগুলো সার্ভিস দেবে অর্থাৎ পাঁঠা ছাগল তাদের ক্ষেত্রে এই কনসেন্ট্রেট মিক্সচারটা 300 গ্রাম করে। এবং এক্ষেত্রে ছাগলের যে রেশন তৈরি হবে, যেমন
সেই রেশনটা কিন্তু বাড়িতেও আমরা তৈরি করে নিতে পারি। যে সমস্ত উপাদান আমাদের আছে, যেমন ছোলা আছে, আপনার ভুট্টা আছে, তারপরে বাদাম খোল আছে, তারপরে হুইট ব্র্যান্ড যেটা আমরা বলি গমের ভুসি, হ্যাঁ, এবং ভিটামিন মিনারেল পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, এবং তার সঙ্গে সল্ট। এটা হচ্ছে যেমন ছোলার পরিমাণ 20 ভাগ, মেজের পরিমাণ অর্থাৎ মানে ভুট্টার পরিমাণ 22 ভাগ, বাদাম খোলের পরিমাণ 35 ভাগ, এবং গমের ভুসির পরিমাণ 20 ভাগ, এবং মিনারেল মিক্সচার 2.5 ভাগ, এবং লবণ হচ্ছে 5 ভাগ। এটা হচ্ছে গ্রোয়িং, মানে যেগুলো কিড অর্থাৎ ছাগলের জন্য। যেটা গ্রোয়িং ছাগল সেটা ক্ষেত্রে আমরা দেব গ্রাম, অর্থাৎ মানে ছোলা দেব 15 ভাগ, মেজ অর্থাৎ ভুট্টা দেবো 37 ভাগ, এবং বাদাম খোল দেবো 25 ভাগ, এবং মানে গমের ভুসি দেবো 20 ভাগ, এবং মিনারেল মিক্সচার দেবো 2.5 ভাগ, এবং সল্ট দেবো 5 ভাগ। যেগুলো দুগ্ধবতী ছাগল বা মানে ছাগল, সেগুলোকে আমরা দেবো মেজ অর্থাৎ ভুট্টা দেবো 37 ভাগ, জবের জব ভাঙা দেবো আমরা 37 ভাগ, এবং গমের ভুসি দেবো 16 ভাগ, এবং সয়াবিন খোল দেবো 9 ভাগ, এবং সল্ট দেবো 1 ভাগ। এই ধরনের মিক্সচার তৈরি করে নিয়ে আমি যে বললাম যে 250 গ্রাম, 200 গ্রাম এবং 300 গ্রাম এই মিক্সচারটা সবুজ ঘাস পাতার সাথে কিন্তু খাওয়াতে হবে। একটা মনে রাখতে হবে যে দানা জাতীয় শস্য ছাগলকে কম খাওয়ানোই ভালো, কিন্তু এই পরিমাণটা খায়, বেশি পরিমাণ কিন্তু খাওয়ালে কিন্তু ছাগলের কিন্তু নানা রকম অসুখ বিসুখ দেখা দিতে পারে। আচ্ছা, সুতরাং পরিমাণটা ঠিক রাখতে হবে, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। এবারে জানতে চাইবো যে ছাগলের ক্ষেত্রে কি কি ধরনের রোগ বা ব্যাধি দেখা যায়, এবং সেই ক্ষেত্রে নিরাময়ের উপায় কি হতে পারে? ছাগলের সাধারণতভাবে যে রোগগুলো দেখা যায় সেগুলো হচ্ছে গিয়ে কৃমিজনিত রোগটাই বেশি হয়। কারণ বর্ষাকালের আগে আমরা বলি যে একটা কৃমির ওষুধ খাওয়াতে হবে। সেটা হচ্ছে যে আপনার আমরা সাধারণত বলি যে কৃমির এক ধরনের পাটা জাতীয় কৃমি হয়, হ্যাঁ, এবং সেটা আমরা টেপওয়ার্ম বলি। তার বিরুদ্ধে আমরা বলি যে নিক্লোজোমাইড বা প্রাজিকুইন্টাল প্লাস এই সমস্ত ট্যাবলেট খাওয়ানো হয় বলি। নিক্লোজোমাইডের ডোজও আছে একটা, যে 100 মিলিগ্রাম পার 1.5 থেকে 2 কেজি বডি ওয়েট, এবং প্রাজিকুইন্টাল প্লাসের ডোজ হচ্ছে আপনার 3 থেকে 4 গ্রাম পার 2 কেজি বডি ওয়েটে এইভাবে খাওয়ানো হয়। এবং এছাড়া আমরা যে অ্যাম্ফিস্টোমিসিস, ইম্যাচিওর অ্যাম্ফিস্টোমিসিস, সরষের তেলের মতো অনেক সময় মানে গোবরের মতো পায়খানা করে, সেটার জন্য আমরা বলি রাফক্সিন পাউডার বা আপনার ওই অক্সিক্লোজেনাইড খাওয়াতে বলি, হ্যাঁ। এর একটা নির্দিষ্ট ডোজ আছে, সেই ডোজে ডাক্তারবাবুদের পরামর্শ অনুসারে, বয়স অনুসারে এবং ওজন অনুসারে খাওয়াতে হয়। এছাড়াও ছাগলের গুটকে লাগা বলে একটা ধরনের সারা শরীরে একটা হয়ে যায়, সেটার জন্য আমরা বলি একটোপ্যারাসাইট যেটা হয়, সেটার জন্য আমরা বলি আইভারমেকটিন ইঞ্জেকশনও পাওয়া যায়, বা এটাকে ট্যাবলেট ফর্মেও খাওয়ানো যায়, কিন্তু ইনজেক্টেবল মোর এফিসিয়েন্ট। ছাগলের মারাত্মক দুটি রোগ হচ্ছে আরও, সেটা হচ্ছে গোট পক্স এবং পিপিআর। এই কথা না বললে কিন্তু ছাগল চাষিদের পক্ষে খুবই মানে লোকসান হয়ে যাবে। তার কারণ হচ্ছে তারা পালন করতে পারবে না। পিপিআর হচ্ছে ছাগল একবার লেগে গেলে কিন্তু মারা যাবে। এর অবশ্যই একটা টিকাকরণ করতে হবে, এবং এই টিকাকরণ বছরের মার্চ এপ্রিল মাসে করিয়ে নেওয়াই ভালো। 1 ml করে চামড়ার নিচে দেওয়া হয়, এবং সারা লাইফের ইমিউনিটি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা দেয়। এই টিকাটা অবশ্যই করতে হবে, নাহলে এই টিকাকরণে ছাগল অত্যন্ত জ্বর আসে, পিপিআর যেটা হয় পেস্টিডিওপেটিস রুমিনেন্স, জ্বর আসে, পাতলা পায়খানা করে, এবং চোখের এবং পিছুটি কাটে, এবং জিভের তলার দিকে ঘা হয়ে যায়, ছাগল মারা যায় হাই টেম্পারেচারে। এই পিপিআর পেস্টিডিওপেটিস রুমিনেন্স এই টিকা আমাদের সরকারি লেভেলে বিনামূল্যে দেওয়া হয়, এবং সর্বত্র প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। সমস্ত জায়গায় আমাদের সমস্ত ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার, অতিরিক্ত স্বাস্থ্য কেন্দ্র এবং গ্রাম পঞ্চায়েত লেভেলেও আমাদের অ্যাভেলেবেল। এছাড়া পক্সের টিকাও আমাদের দেওয়া হয়, গোট পক্স টিকা, সেটাও 1 ml করে চামড়ার নিচে। এই পক্সেরও আমাদের এই বীরভূম জেলায় অত্যন্ত প্রাদুর্ভাবও দেখা দিয়েছে গত সেটাও টিকাটাও 1 ml করে দেওয়া হয়। এই টিকাগুলো এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়। এই টিকাগুলো করলে এবং এই কৃমি ওষুধগুলো খাওয়ালে ছাগল কিন্তু সুস্থভাবেই পালন করা যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আমরা জানলাম ছাগল প্রতিপালনের ক্ষেত্রে কিভাবে করণীয়, কিভাবে করা উচিত, এবং কতটা অর্থকরী এই ছাগল প্রতিপালন। আপনারা যারা ছাগল প্রতিপালন করছেন তারা হয়তো অনেকটাই অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তার সঙ্গে যদি একটুখানি বিজ্ঞানসম্মত উপায়কে জুড়ে দেন তাহলে হয়ে উঠতে পারে আপনাদের ছাগল প্রতিপালন আরও অনেক বেশি অর্থকরী। হ্যাঁ, কি করি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ,
ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। পাট চাষে একটি বড় সমস্যা হলো আগাছা। আর এই আগাছাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই নিয়েই আজকের অনুষ্ঠানে কথা বলবেন বিশেষজ্ঞ শ্রী দিবানাথ মজুমদার, সহ কৃষি অধিকর্তা, প্রশাসন, রামপুরহাট। নমস্কার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পাট চাষের আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে। তো এই পাট চাষে মূলত আগাছার সমস্যাটা কীরকম হয়? পাট গাছে আগাছার সমস্যা একটা খুব দারুণভাবে দেখা যেতে পারে যদি ঠিকভাবে পরিচর্যা না করা হয় বা ঠিক সময়ে পাট বীজ বপন করা না হয়। পাট গাছে মূলত ঘাস, চওড়া পাতা এবং গুল্ম জাতীয় যে সমস্ত আগাছা আছে সবগুলোই কিন্তু দেখা যায় এবং এটা ফসলের খুব ক্ষতি করতে পারে যদি ঠিকভাবে আমরা পরিচর্যা করতে না পারি। তো এই আগাছা কিভাবে জমিতে আসছে? আগাছা বিভিন্নভাবে জমিতে আসে, যেমন পূর্ববর্তী ক্রপ থেকে আসতে পারে। দেখা গেছে যদি গম বা ভুট্টার পরে আমরা পাট চাষে যাই সেক্ষেত্রে কিন্তু আগাছার প্রকোপটা বাড়তে পারে। যদি আলুর পরে পাট চাষ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আগাছার প্রকোপটা অনেক কম হয়। তাছাড়া আমরা যে সমস্ত জৈব সার, মূলত গোবর সার যেটা আমরা জমিতে প্রয়োগ করে থাকি, সেখানে যদি আগাছার বীজ থেকে থাকে তাহলে কিন্তু পাট চাষে সেটা একটা সমস্যা হতে পারে। তাছাড়া আগাছাটা আর একটাভাবে আসতে পারে, পাট বীজ হচ্ছে খুব সূক্ষ্ম বীজ, সরু বীজ, তার সাথে আগাছা বীজ সহজেই মিশে যেতে পারে। ভারত সরকারের বীজ নিয়ন্ত্রণ যে আইনটা আছে সেখানে আমরা বলে থাকি যে ফাউন্ডেশন যে সিডটা আছে সেখানে 1 কেজি বীজে 10টা এবং সার্টিফাইড সিডের ক্ষেত্রে 1 কেজি সিডে 20খানা পর্যন্ত আগাছার সিড থাকতে পারে। আচ্ছা, তার বেশি যদি আগাছার বীজ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের পাট গাছে একটা সমস্যা হতে পারে। আচ্ছা, মানে আপনি যে মাপটা বললেন ওটা থাকলে কোনো অসুবিধা হবে না, বেশি হলে সমস্যা হতে পারে। আচ্ছা, এই পাট বীজ বপনের সময়ের সাথে আগাছার কোনো সম্পর্ক আছে কি? অবশ্যই আছে। মানে কিভাবে এটাকে প্রতিরোধ করা যেতে পারে তাহলে? দেখুন, মূলত মার্চের শেষের দিক থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত যে প্রি মনসুন একটা বৃষ্টিপাত আমাদের এখানে হয়, সেই সময় যদি আমরা জমিটাকে প্রস্তুত করে পাট বীজটাকে ফেলে দিতে পারি, তারপরে যখন বৃষ্টিপাতটা শুরু হলো বর্ষার সময়, সেই সময় কিন্তু পাট গাছটা বেশ বড় হয়ে গেল। এরপরে কিন্তু আগাছার প্রকোপটা বাড়ে, কিন্তু যখন ক্রপটা একটু স্ট্যান্ড করে যায়, মানে পাট গাছটা যখন বেড়ে ওঠে, তখন কিন্তু যে কম্পিটিশানটা হয় আগাছার সাথে পাট গাছের, সেক্ষেত্রে কিন্তু পাট গাছ সারভাইভ করতে পারে এবং পাট গাছের সমস্যাটা অনেক কম হয়। আচ্ছা, আর সার প্রয়োগের সাথে আগাছার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। না, আপনি অবশ্য বললেন, কিন্তু কতটা, কিভাবে এটাকে এটা বলি যে কতটা সার প্রয়োগ করলে এটা ঠিক হবে? সুষম মাত্রায় সার অবশ্যই প্রয়োগ করতে হবে। আমরা বলে থাকি 2 ভাগ নাইট্রোজেনের সাথে 1 ভাগ ফসফেট, 1 ভাগ পটাশ, এই অনুপাতে যদি সার প্রয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছের পক্ষে খুব ভালো এবং মাটির পক্ষেও ভালো। তাছাড়া বিশেষ করে নাইট্রোজেন ঘটিত যে সারটা আমরা ব্যবহার করব সেটাকে কিন্তু ধাপে ধাপে ব্যবহার করতে হবে, একবারে ব্যবহার করলে চলবে না। যেমন যখন আমরা জমি প্রস্তুত করছি তখন যদি 50% নাইট্রোজেন এবং প্রথম যখন আমরা একটা নিড়ানি দিচ্ছি সেই সময় যদি বাকি 50% নাইট্রোজেন আমরা দিই তাহলে কিন্তু আগাছার প্রকোপটা অনেকটা কম হবে। এছাড়াও যদি জলের সমস্যা না থাকে তাহলে আমরা জমি প্রস্তুতের সময় যে নাইট্রোজেন সারটা ব্যবহার করছি সেটাকে যদি অ্যাভয়েড করে ওই 50% প্রথম নিড়ানির সময় এবং বাকি 50% যদি পরবর্তী নিড়ানির সময় আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আগাছার প্রকোপ অনেকটা কম দেখা দেবে। আচ্ছা,
আর এই ধরুন পাট গাছে যদি আগাছানাশক ব্যবহার না করে কিভাবে একে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে? হ্যাঁ, এইগুলো আমি কিছু কিছু আপনাকে ইতিমধ্যেই বলেছি। যেমন যে জৈব সারটা আমরা ব্যবহার করব, আমাদের লক্ষ্য রাখতে হবে সেখানে যেন কোনো ধরনের আগাছার বীজ পড়ে না থাকে। তারপরে আমি বললাম যে পাট বীজ যখন বপন করব সেটা কিন্তু সঠিক সময়ে বপন করতে হবে, যাতে তার থেকে 3 থেকে 4 সপ্তাহ যদি পর হয়ে যায় তখন কিন্তু আগাছার প্রকোপটা খুব বেড়ে যাবে আর কন্ট্রোল মানে করা। আপনি যে টাইমটা বললেন ওই প্রি মনসুন টাইম যেটা, হ্যাঁ সেই সময়টা বললেন। হ্যাঁ, এই 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বীজ বপনের কেমনভাবে করব। আমরা ছড়িয়ে না দিয়ে যদি লাইনে লাইনে বীজটা বপন করে যাই, সেক্ষেত্রে পরবর্তীকালে আগাছা পরিচর্যা কিন্তু আমাদের অনেকটা সুবিধা করে দেয়। সেখানে আমরা হুইল হো দিয়ে বা মেকানিক্যালভাবে আমরা কন্ট্রোল করতে পারি, তার সাথে একটা হয়তো হাত দিয়ে নিড়ানি হয়ে গেল। কিন্তু যদি আমরা ছড়িয়ে দিই সেক্ষেত্রে সেটা সম্ভব হবে না। তাছাড়া একটা জমিতে কি পরিমাণে পাট গাছ থাকবে সেটার উপরে কিন্তু আমাদের এই আগাছার একটা বেড়ে ওঠাটার নিয়ন্ত্রণ থাকছে। যেমন 1 হেক্টর জমিতে যদি আমি ফাইবার ক্রপের জন্য পাট গাছটা বুনি, 4.5 লক্ষ গাছ থাকা দরকার। আর যদি সিড পারপাসে আমি পাটটাকে বপন করে থাকি তাহলে সেক্ষেত্রে 2.2 লাখ প্রতি হেক্টরে গাছ থাকবে। এবং এই গাছটা থাকবে এমনভাবে যে পাটের পাতাটাই সূর্যের আলোটাকে ঢেকে দেবে, এবং সেক্ষেত্রে সূর্যের আলোটা নিচে পৌঁছতে না পারলে আপনার আগাছা কিন্তু সেরকমভাবে বাড়তে পারবে না। তাছাড়া আমি আগে বললাম যে নাইট্রোজেন সারটাকে বিশেষ করে খেপে খেপে যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আগাছার প্রকোপটা অনেক কম হয়ে যায়। তাছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যেমন মালচিং বা কভার। যখন আমি বীজ বপন করলাম সেই সময় যদি মাটিটাকে আমি খড় দিয়ে ঢেকে দিই, সেক্ষেত্রে কী হবে না, সূর্যের আলোটা আপনার মাটিতে পৌঁছতে পারছে না এবং আগাছার বাড়াবাড়ন্তটা অনেক কমে যাবে। এক্ষেত্রে আর একটা সুবিধাও আছে যে ময়েশ্চারটা আমার জল থাকছে মাটিতে সেটা কিন্তু ইভাপোরেট হতে পারছে না, অর্থাৎ ওপরে উঠে যেতে পারছে না, জল থেকে যাচ্ছে এবং গাছ সেই জলটা গ্রহণ করতে পারছে। আর একটা পদ্ধতি আছে, আমরা সেটাকে বলি সয়েল সোলারাইজেশন, অর্থাৎ সূর্যরশ্মি আমরা মাটির মধ্যে ঢোকাবো। কীভাবে সেটা, স্বচ্ছ পলিথিন যদি আমি মাটিতে পেতে দিই, যখন আমি পাট বীজটা বপন করলাম তখন সূর্যের আলোটা ঢুকছে সেই স্বচ্ছ পলিথিন দিয়ে, এবং মোটামুটি দেখা গেছে যে এটা যদি 1 মাস রাখা যায় 5 সেন্টিমিটার মতো সয়েল লেয়ার প্রায় 48 থেকে 54 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় পৌঁছে যায়। এবং সেখানে যে সমস্ত আগাছার বীজ থাকে বা আগাছা জন্মেছিল তারা কিন্তু সেই তাপে আর বেঁচে থাকতে পারে না। তাছাড়া কিছু অপকারী মাইক্রোবও এখানে আপনার ধ্বংস হয়ে যায়। এটা খুব একটা ভালো মানে পদ্ধতি এই পাট একে নিয়ন্ত্রণ করার জন্য, আগাছাকে নিয়ন্ত্রণ করার জন্য। তাছাড়া হাত নিড়ানি আছে। হাত নিড়ানির মাধ্যমে আমরা যেটা দেখি চাষি ভাইরা খুরপির মাধ্যমে হয়তো আগাছাকে নিয়ন্ত্রণ করছে, এটাও একটা ভালো পদ্ধতি। কিন্তু এক্ষেত্রে যেটা সমস্যাটা হয়, প্রচুর সময় লেগে যায়, এবং আমরা জানি যে এখন লেবার সমস্যা একটা সমস্যা। এই হাত নিড়ানির সাথে সাথে যদি আমরা একটা হার্বিসাইড দিতে পারি সেক্ষেত্রে কিন্তু মানে সময়টাও কম লাগবে এবং আপনার রেমুনারেটিভ মানে খরচাটাও অনেকটা কমে গেল। তাছাড়া আমি আগেই বলেছি মেকানিক্যাল যে কন্ট্রোলে সেখানে হুইল হো দিয়ে যদি 2টো রোয়ের মাঝখানে আমরা একটা চালিয়ে দিই এবং তারপর যদি একটা হাত নিড়ানি দিয়ে দিতে পারি সেক্ষেত্রে অনেকটা নিয়ন্ত্রণ থাকবে আপনার আগাছা। আর এই হুইল হো দেওয়ার ফলে আর একটা হবে উপকার, যে সয়েল ময়েশ্চারটা থাকে সেটা কনজারভ অবস্থায় থাকবে এবং ময়েশ্চারটা ধরে রাখতে পারবে, এবং যে বায়ু চলাচল মাটির মধ্যে দিয়ে সেটা কিন্তু খুব ভালো হবে এবং ক্রপ গ্রোথটা তখন আস্তে আস্তে বেড়ে যাবে। এইভাবে আরও কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা অবশ্যই মানে আমাদের যে আগাছা আমরা বললাম পাট গাছে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
আচ্ছা, আর এই যে পাট গাছের যে আগাছার নাশক যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো বেশিরভাগ কোনগুলো দেওয়া হচ্ছে, সেগুলো নামগুলো যদি একটু বলেন এবং কিভাবে তার ব্যবহার কতটা মাত্রায় প্রয়োগ করা উচিত সেটা যদি একটু কৃষক বন্ধুদের বলেন আমাদের। আচ্ছা, আমরা আগাছানাশক সব শেষে চাষিদেরকে বলি যে আপনি আগাছানাশকে যান। প্রথমে আমরা যে সমস্ত পদ্ধতি বললাম সেগুলো প্রয়োগ করার পরে আগাছা যদি দেখা যায় যে তখনও আছে, সেখানে কিছু কিছু পদ্ধতি আছে। যেমন আমরা বলি আগাছা বেরোনোর আগে প্রি ইমার্জেন্স একটা হার্বিসাইড আছে বা আগাছানাশক আছে, সেটা প্রয়োগ করা যেতে পারে। যেমন ফ্লুক্লোরাইন বলে একটা আপনার আগাছানাশক আছে, এটা 1 কেজি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমরা বলি আমাদের ভাষায়, সক্রিয় মাত্রা। 1 কেজি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যদি প্রয়োগ করা যায় 1 হেক্টরের জন্য 30 থেকে 35 দিনের পরে, বীজ বপন করার 30 থেকে 35 দিন পরে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপসুলারিস জুটের ক্ষেত্রে। আর একটা জুট আছে, সেটা ওলিটোরিয়াস জুট, সেই ক্ষেত্রেও এই ফ্লুক্লোরাইন এটাকে যদি আমরা 1 কেজি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট মোটামুটি 28 থেকে 30 দিনের মধ্যে যদি প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু যে আগাছার বাড়ন্ত সেটা অনেক কমানো যাবে। এর সাথে কিন্তু আর একটা করতে হবে আমাদেরকে, একটা হ্যান্ড উইডিং, মানে হাত দিয়ে একটা নিড়ানি অবশ্যই দিতে হবে। এছাড়াও মানে এই সারগুলো দেওয়ার সাথে সাথে এছাড়া আর একটা খুব ভালো আগাছানাশক আছে, সেটা হচ্ছে ট্রাইফ্লুরালিন। এটা কীভাবে ব্যবহার করবেন না, তো পাট বীজ আপনি যখন বপন করছেন ঠিক তার আগের দিন এটা দিতে হবে, এবং এটার মাত্রা হচ্ছে 750 গ্রাম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা সক্রিয় মাত্রা প্রতি হেক্টর জমির জন্য। এবং এটা দিলে দেখা গেছে যে আগাছার কিন্তু একদমই প্রায় থাকে না জমিতে। আর একটা আগাছানাশক আছে, সেটা আমরা অবশ্যই প্রয়োগ করতে পারি, সেগুলোকে আমরা বলি পোস্ট এমার্জেন্স, মানে আগাছাটা বেরিয়ে যাওয়ার পরে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে কিছু সিলেক্টিভ আছে, কিছু নন সিলেক্টিভ আছে। সেগুলো কি? যেমন নন সিলেক্টিভ হিসেবে প্যারাকুয়াট, গ্লাইফোসেট, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আগাছা বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সেগুলো নিয়ন্ত্রণের মধ্যে আসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবানাথ বাবু, অনেক মূল্যবান তথ্য আমরা আপনার কাছ থেকে পেলাম। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। তাহলে চাষি বন্ধুরা, আজকে আমরা জানলাম আগাছাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে পাট চাষের ক্ষেত্রে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেলাম দিবানাথ বাবুর কাছ থেকে। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। এই নাও আর কিছু, বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।